হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকে ক্লাসে তোমাদের CC14 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 2022 সালে এসেছে একবার। দেখো, ভূমিকা প্রথমে লিখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসনের প্রতি জবাবদিহিতা বা দায়বদ্ধতা একটি মৌলিক শর্ত। ভারতে এই দায়বদ্ধতার অন্যতম রক্ষাকবচ হলো সংসদের সরকারি হিসাবরক্ষক কমিটি, যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, সংক্ষেপে বলা হচ্ছে PAC। ঠিক আছে। আর এই কমিটির মাধ্যমে সংসদ অর্থাৎ পার্লামেন্ট সরকারের ব্যয়ের ওপরে নজর রাখে, অনিয়ম অপচয় রোধ করে এবং কার্যকর সুশাসন পরিবেশ তৈরি করে। হ্যারল্ড ল্যাস্কি যথার্থই বলেছেন, যে সরকার হিসাব দিতে বাধ্য নয় সেই সরকার গণতান্ত্রিক হতে পারে না। এই উক্তিটি ভারতের প্রশাসনে পাবলিক অ্যাকাউন্ট কমিটির অবস্থান ও গুরুত্ব ব্যাখ্যা করে। তারপর হচ্ছে সরকারি হিসাবরক্ষক কমিটির উৎপত্তি। সরকারি হিসাবরক্ষক কমিটির সূত্রপাত হয় 1921 সালে ব্রিটিশ শাসন আমলে। স্বাধীনতার পরবর্তী সময়ে 1950 সালে ভারতের সংসদে এই কমিটি নতুনভাবে কার্যকর করা হয়। সংবিধানের 148 থেকে 151 নম্বর অনুচ্ছেদে ভারতে মহা হিসাব পরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট এই কমিটির আওতায় আসে। কমিটিতে 22 জন সদস্য থাকেন, 15 জন লোকসভা থেকে আসে এবং 7 জন রাজ্যসভা থেকে মনোনীত হন। তারপর দেখো, সাধারণত বিরোধী দলের সদস্য এই কমিটির সভাপতি হন, যা প্রশাসনিক ভারসাম্য রক্ষায় সহায়ক। কার্যাবলীর মধ্যে প্রথমত আছে সরকারের ব্যয়ের নিরীক্ষা ও বিশ্লেষণ। সরকারি হিসাব রক্ষক কমিটি প্রধানত ভারতে মহা হিসাব পরীক্ষক এর রিপোর্টের ভিত্তিতে সরকারের খরচ বিশ্লেষণ করে। বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কিভাবে ব্যয় হয়েছে তা খতিয়ে দেখা হয়। যদি কোনো খাতে অনিয়ম, অতিরিক্ত খরচ বা অপচয় থাকে তাহলে সরকারি হিসাবরক্ষক কমিটি প্রশাসনের কাজের জবাবদিহিতা দাবি করে। এর ফলে প্রশাসন তার কাজের প্রতি আরও সচেতন হয়। তারপর হচ্ছে প্রশাসনের প্রতি সংসদীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সরকারি হিসাবরক্ষক কমিটি এর মাধ্যমে সংসদ প্রশাসনের উপর একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রাখে। এর ফলে আমলারা সরাসরি সংসদের কাছে না হলেও একটি সংবেদনশীল ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করতে বাধ্য হয়। তারপর হচ্ছে স্বচ্ছতা ও সততার পরিবেশ গঠন। সরকারি হিসাবরক্ষক কমিটি এর কার্যকলাপ প্রশাসনের মধ্যে সতর্কতা তৈরি করে, কারণ জানাজানি থাকে যে বাজেট বরাদ্দ ভুল ব্যবহারে জবাবদিহিতা করতে হবে। এর ফলে দুর্নীতি, অপচয় এবং ক্ষমতার অপব্যবহার অনেক অংশে রোধ করা যায়। তারপর হচ্ছে দুর্নীতির পর্দাফাঁস ও প্রশাসনিক দুর্বলতা নিশ্চিতকরণ। সরকারি হিসাবরক্ষক কমিটি শুধু খরচ নয়, খরচের নীতিমালা বিশ্লেষণ করে। এতে প্রশাসনিক দুর্বলতা ধরা পড়ে এবং দুর্নীতির শিকড় পর্যন্ত তদন্ত পৌঁছে যায়। বহু সময় প্রকল্প ব্যর্থতায় প্রকৃত কারণ সরকারি হিসাবরক্ষক কমিটির রিপোর্টে উঠে আসে। তারপর 5 নম্বর পয়েন্ট, বিরোধী দলের গঠনমূলক ভূমিকা। কমিটির সভাপতি সাধারণত বিরোধী দলের হন, যা এই কমিটিকে দলনিরপেক্ষতা এবং আরও কার্যকারিতা প্রদান করে। এতে সংসদের ভেতরে বা বাইরে সরকারের কার্যকরভাবে জবাবদিহি করানো যায়। এটি গণতান্ত্রিক ভারসাম্য দৃষ্টান্ত। এবার হচ্ছে দেখো, ভবিষ্যতে প্রশাসনিক নীতিতে সুপারিশ প্রদান। পরের পয়েন্ট, সরকারি হিসাবরক্ষক কমিটি শুধুমাত্র সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সরকারের প্রতি নানা সুপারিশ দেয়, যেগুলি প্রশাসনিক দক্ষতা বাড়াতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞানী পল অ্যাপেলবি বলেছেন, সুশাসনের ভিত্তিতে স্থাপিত হয় জবাবদিহি ও জনস্বার্থ রক্ষার মধ্যে। সরকারি হিসাবরক্ষক কমিটি এর সুপারিশ প্রশাসনকে সেই দিকেই পরিচালিত করে। তারপর হচ্ছে সংসদের আর্থিক কর্তৃত্ব রক্ষা। সরকার
সরকার বাজেট ব্যয় করছে সংসদের অনুমোদনের ভিত্তিতে, এই মৌলিক ধারণা সরকারি হিসাবরক্ষক কমিটি স্মরণ করিয়ে দেয়। এতে সরকারের একচ্ছত্র ক্ষমতার সীমা নির্ধারিত হয় এবং সংসদের সার্বভৌমত্ব বজায় থাকে। সমালোচনা: প্রথমত, সরকারি হিসাবরক্ষক কমিটির রিপোর্ট ও সুপারিশ কার্যনির্বাহী বিভাগের কাছে বাধ্যতামূলক নয়, ফলে অনেক সময় প্রশাসনের গুরুত্ব না দিয়ে তা উপেক্ষা করে। দ্বিতীয়ত, কমিটির রিপোর্ট তৈরিতে দীর্ঘ সময় লাগে এবং প্রভাব পড়ার আগেই পরিস্থিতি বদলে যায়, এতে কার্যকারিতা কমে যায়। তারপর তৃতীয়ত, সব সদস্য প্রশাসনিক বা আর্থিক বিশ্লেষণে দক্ষ নয়। অনেক সময় প্রযুক্তিগত ব্যাখ্যা সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এবার তোমরা আরেকটা চতুর্থ সমালোচনা এবং উপসংহারটা দেখে নাও। এবং আজকে আরও একটা প্রশ্ন, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আছে, দেখো যে জনকল্যাণকর রাষ্ট্র বলতে কী বোঝো। এর সঙ্গে আছে মনরেগা কর্মসূচির নিরিখে জনকল্যাণকর রাষ্ট্রের হিসাবে ভারতের ভূমিকা। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাসের সাপোর্ট এখনও নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি তোমরা দেখেছো, এই ধরনের কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। দেখো এখানে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশানে কী লিখবে দেখো, জনকল্যাণকর রাষ্ট্র এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সরকার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু আইন শৃঙ্খলা রক্ষা বা প্রতিরক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ইত্যাদির ক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িয়ে থাকে। এর মূল লক্ষ্য হল সমাজে সমতা প্রতিষ্ঠা করা, দারিদ্র্য হ্রাস করা এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এর ধারণা ব্যাপকতা লাভ করে, বিশেষ করে দুটি বিশ্বযুদ্ধ এবং মহামন্দার পর। তারপর কি বলা হচ্ছে, জনকল্যাণকর রাষ্ট্র কাকে বলে সেটা বোঝো। ওয়েলফেয়ার স্টেট হলো এমন একটি রাষ্ট্র যেখানে সরকার তার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের জন্য এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দায়িত্ব গ্রহণ করে। এটি উদারনীতিবাদী পুঁজিবাদের মুক্ত বাজারের ত্রুটিগুলো সংশোধন করে এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার কিছু জনমুখী দিক গ্রহণ করে একটি মধ্যম পন্থা অবলম্বন করে। জনকল্যাণকর রাষ্ট্রের মূল ভিত্তি হল সামাজিক ন্যায় বিচার এবং সমতা। এটি নাগরিকদের জন্য ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করতে চায়, যেখানে অর্থনৈতিক বৈষম্য, অসুস্থতা, বেকারত্ব এবং বার্ধক্যজনিত সমস্যাগুলির মোকাবিলায় রাষ্ট্রীয় সহায়তা প্রদান করা হয়। তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী T.H. মার্শাল জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা বিশ্লেষণ করে বলেছেন, জনকল্যাণকর রাষ্ট্র হল এমন একটি সমাজ যেখানে রাষ্ট্র তার নাগরিকদের জন্য সামাজিক অধিকার নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা এবং শিক্ষার অধিকার। তারপরে কি বলা হচ্ছে, জনকল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা, বেকারত্বের ভাতা, পেনশন, খাদ্য ভর্তুকি, আবাসন সহায়তা এবং কর্মসংস্থানের সৃষ্টির উদ্যোগ। এর লক্ষ্য হলো প্রতিটি নাগরিককে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ করে দেওয়া এবং সমাজে বিদ্যমান বৈষম্য হ্রাস করা। এবার আছে মনরেগার কর্মসূচির নিরিখে জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা। ভারত স্বাধীনতার পর থেকেই একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আসছে। সংবিধানের নির্দেশমূলক নীতিগুলো এই জনকল্যাণমূলক ভাবনারই প্রতিফলন। দারিদ্র্য নিরক্ষরতা এবং অসাম্য দূরীকরণের লক্ষ্যে ভারত সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করেছে। মহাত্মা গান্ধী ভারতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন হলো ভারতের জনকল্যাণমূলক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। 2005 সালে প্রণীত মনরেগা বিশ্বের বৃহত্তম কর্মসংস্থান কর্মসূচির মধ্যে অন্যতম। এই কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামীণ পরিবারগুলির জীবনযাত্রার নিরাপত্তা বৃদ্ধি করা, যেখানে প্রতি আর্থিক বছরে প্রতিটি গ্রামীণ পরিবারে অপ্রাপ্তবয়স্ক সদস্যদের 100 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা, যারা অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক
এর মাধ্যমে কর্মসংস্থানের অধিকারকে একটি আইনগত অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা ভারতে জনকল্যাণকর রাষ্ট্রে এক যুগান্তকারী পদক্ষেপ। এবার আছে মনরেগা কর্মসূচি ভারতের নিম্নলিখিত উপায়ে জনকল্যাণমূলক রাষ্ট্রের ভূমিকা পালন করে। এক হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্রতা হ্রাস। এই কর্মসূচি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং গ্রামীণ দারিদ্র্য হ্রাসের সহায়তায় সাহায্য করে। এটি গ্রামীণ অর্থনীতিতে অর্থ প্রবাহ বাড়ায় এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। 2 নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা। এটি বিশেষ করে দুর্বল এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি সামাজিক নিরাপত্তার জাল তৈরি করে। প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক মন্দার সময় এটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি ভারসাম্যযোগ্য আয়ের উৎস হিসাবে কাজ করে। ক্ষমতায়নে কি বলা হচ্ছে দেখো, মনরেগা মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক কর্মসংস্থান মহিলাদের জন্য সংরক্ষিত, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক মর্যাদাকে উন্নত করে। তপশিলি জাতি উপজাতিদের জন্য এটি বিশেষ সহায়ক। তারপর সম্পদ সৃষ্টি। এই কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণ, জল সংরক্ষণ, বৃক্ষরোপণ, পুকুর খনন ইত্যাদি জনহিতকর কাজ করা হয়। গ্রামীণ অবকাঠামোর উন্নতি সাধন করে এবং দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টিতে সহায়তা করে। বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা। মনরেগা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির কর্মসংস্থান পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্ব দিয়ে স্থানীয় স্বায়ত্তশাসনকে শক্তিশালী করে। এছাড়াও কর্মসূচি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ এবং সামাজিক নিরীক্ষার বিধান এর স্বচ্ছতা নিশ্চিত করে। তারপরে আছে দেখো অর্থনীতিবিদ জ দ্রেজ মনরেগা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। মনরেগা শুধু অর্থনৈতিক কর্মসংস্থান কর্মসূচি নয়, এটি গ্রামীণ ভারতের দারিদ্র মানুষের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে দেয় এবং তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ করে দিয়েছে। কিছু চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, সেটা লেখা আছে এবং শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এই হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।